আজ এই বৃষ্টিকে আমায় উপভোগ করতে দাও। এটাই আমার শেষ বৃষ্টি নিশা। শেষ বৃষ্টি মানে? কাল ইন্টারভিউটা কমপ্লিট করো, আর নেক্সট উইক আমাদের টোটাল ক্রুট শো করতে হবে। একটা পিপিটি রেডি করে রাখবে। আমি শুধুমাত্র তোমার ওপরেই ভরসা করতে পারি নিশা। আই হোপ ইউ উইল টেক দিস রেসপন্সিবিলিটি। শিওর স্যার। স্যার, আরেকটা কথা। হ্যাঁ বলো। লাস্ট উইক আমি একটা লিভের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ওটার এখনও কোনো রিপ্লাই পাইনি। নিশা, আই হোপ তুমি বুঝতে পারছো যে এখন সিচুয়েশনটা কি, কতটা কাজের প্রেশার আছে। আই হোপ তুমি বুঝতে পারছো। ইয়েস স্যার। আমি দেখছি কি করতে পারি। এখন তুমি আসতে পারো। ওকে স্যার। প্রতিদিনের মতো আজও বসের থেকে একগুচ্ছ কাজ নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো নিশা। গত 2 মাস ধরে সে বাড়ি ফেরেনি এই কাজের চাপের জন্যই। মাথার মধ্যে একগুচ্ছ বোঝা নিয়ে কোনো রকমে দিনগুলো কাটিয়ে যাচ্ছে সে। আগের থেকে অনেক বেশি শান্ত ও মনমরা হয়ে গেছে সে। হয়তো মাথায় দায়িত্ব এলে এরকমটাই হয়ে থাকে। হঠাৎই ঘুম থেকে জেগে ওঠার মতো সে ফিরে এলো তার ভাবনার জগৎ থেকে এ জগতে। নজরটা চারিদিকে একবার ঘুরিয়ে নিয়ে দেখল অফিস অনেকটাই খালি হয়ে গেছে। এবার একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 6:30 বাজতে চলল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো নিশা। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। একটা পরিচিত নাম ফোনের স্ক্রিনে ভেসে উঠল। নিশার মনমরা মুখে কিছুটা ভালো লাগার হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে অফিস থেকে বেরিয়ে গেল নিশা। হ্যালো মা, আই এম সো সরি মা, গত 2 দিন তোমার কল রিসিভ করতে পারিনি। আসলে এতটাই কাজে ব্যস্ত যে। তুমি ভালো আছো তো? বাবা কেমন আছে? হ্যাঁ, আমি বেরিয়ে গেছি। মায়ের সাথে কথা বলতে বলতে ফ্ল্যাটের কাছাকাছি চলে এলো নিশা। আচ্ছা মা, রাখছি, এখন পৌঁছে গেছি। তোমরা ভালো থেকো। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি বাড়ি ফেরার। নিশা থাকে 4th ফ্লোরে। লিফটে চেপে ঘরের সামনে এসে দরজা খুলল নিশা। ঘরে ঢুকে প্রথমেই ঘড়িটার দিকে চোখ পড়ল তার। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিশা তৈরি হলো রাতের খাবার বানানোর জন্য। রান্নার ঘরে গিয়ে কোন এক অজানা চিন্তায় হারিয়ে গেল সে। হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল। কেমন আছো? আমি তো ঠিকই আছি, তুমি কেমন আছো আগে বলো। মনে হচ্ছে কাজের চাপে আস্তে আস্তে আমাকেও ভুলে যাবে। আই এম সো সরি। আসলে এই কদিন এত কাজের চাপ ছিল যে তোমাকে কল করাই হয়ে ওঠেনি। আমাকে ভুল বোঝো না। আরে থামো থামো, আমি তো মজা করছিলাম। আমি লিভের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটার কোনো উত্তর আসেনি। মনে হচ্ছে না পাবো বলে। ঠিক আছে, আমি তো জানি এখন তোমার কাজের প্রেশার আছে। আমিও তোমাকে তাই আর বেশি কল করে ডিস্টার্ব করিনি। যাকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কীরকম? তখন হঠাৎ ঘরের ডোরবেলটা বেজে উঠল। 1 মিনিট ধরো তো, মনে হচ্ছে কেউ এসেছে। নিশা এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই অবাক হয়ে গেল সে। এইমাত্র যেই মানুষটার সাথে সে ফোনে কথা বলছিল এখন সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে আরও অবাক হয়ে গেছে এটা দেখে। তার পরনে একটা কালো জ্যাকেট, তার ডান হাতে একটা লাল গোলাপের বুকে, তার বাঁ হাতে একটা বক্স।
সে ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে এলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিশা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মনে ছিল? মনে থাকবে না? কিন্তু তুমি এখন এখানে কিভাবে? এইমাত্র তো ফোনে কথা বলছিলে, এখন সামনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ছুটি পাচ্ছিলে না, তাই আমি ভাবলাম আমি চলে আসি তোমার সাথে দেখা করতে। আচ্ছা, এখন চলো, আগে এই ড্রেসটা চেঞ্জ করো, তারপর আমরা এই কেকটা কাটবো। ও, এটা তোমার। ফুলের বুকেটা অর্কর হাত থেকে নিয়ে নিশা গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পর নিশা ঘর থেকে বেরিয়ে এলো। অর্ক যেন থমকে গেল তাকে দেখে। তার নিয়ে আসা গোলাপের রঙের সাথে নিশার ড্রেসের রং একেবারে মিলে গেছে। কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে। মনে আছে এই ড্রেসটা তুমি আমায় দিয়েছিলে আর বলেছিলে কোনো স্পেশাল ওকেশনে পরতে? হ্যাঁ, মনে আছে। সত্যি খুব সুন্দর লাগছে তোমায়। শুধু এই ড্রেসটার জন্য না, তোমাকে এভাবে হাসতে দেখে সত্যি খুব সুন্দর লাগছে। এটার কারণও তো তুমি। যখন যখন আমার হাসি হারিয়ে যায়, তুমি ঠিক কোনো না কোনোভাবে আমার হাসি ফিরিয়ে এনে দাও। আমার আনন্দের কারণ তো তুমি। এসো এবার কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমার সাথে এসো দেখি। এখন আবার কোথায় যাব? এসো না আমার সাথে। অর্ক ফুলের বুকেটা থেকে একটা ফুল বের করে টেবিলের ওপর রাখল। নিশার হাত ধরে বুকেটা নিয়ে চলল টেরেসের দিকে। এত রাতে এখানে কেন নিয়ে এলে? এখান থেকে পুরো শহরটাকে দেখতে পাওয়া যাবে। আর দেখো, আকাশটাও আজ কত সুন্দর দেখাচ্ছে, ঠিক তোমার মতো। নিশা মুচকি হেসে আকাশের দিকে তাকালো আর ভাবলো, সত্যি আজ আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে। কতদিন এভাবে খোলা আকাশের নিচে তাকায়নি। তুমি ভালো আছো তো? অর্কর এই প্রশ্নে কিছুটা অবাক হলো নিশা। সে উত্তর দিল, কেন? আমার আবার কি হবে? না, আমি বলতে চাইছি যেমন ভাবে তুমি আছো, ভালো আছো তো? নিশা চুপ করে গেল। অর্ক নিশার দিকে কিছুটা এগিয়ে এলো। নিশার দুটো হাতকে আলতোভাবে ধরে বলল, আমি তোমাকে সবসময় এরকমই হাসি খুশি দেখতে চাই, কিন্তু এই ব্যস্ততার মধ্যে তুমি যেন কোথাও হারিয়ে যাচ্ছ। আমি এটা বলছি না যে কাজ করো না, আমি শুধু এটুকু বলছি, তুমি যাই করো না কেন নিজেকে কখনো হারিয়ে ফেলো না। তুমি আছো তো? আর এটা তো আজ প্রথমবার হচ্ছে না। এর আগেও আমি যতবার নিজেকে হারিয়ে ফেলেছি, ততবারই তুমি আমায় ফিরিয়ে এনেছো। আর আমি জানি এর পরেও তুমি ঠিক এইভাবেই আমাকে ফিরিয়ে আনবে, যখন যখন আমি নিজেকে হারিয়ে ফেলবো। তা হয় না নিশা। যখন আমি থাকবো না তখন তখন তুমি নিজেকে কিভাবে সামলাবে? মৃত্যুর শেষ পর্যন্ত তুমি আমারই থাকবে, হয়তো বা পরেও।
মেঘের গর্জন শুনতেই আকাশের দিকে তাকালো নিশা। দেখল জ্যোৎস্নার আলোয় ভরা পরিষ্কার আকাশ কখন কালো মেঘে ঢেকে গেছে। এরপর এক ফোঁটা দু ফোঁটা করে অঝোরে বৃষ্টিপাত শুরু হয়েছে। চলো অর্ক, ঘরে চলো, খুব জোরেই বৃষ্টি আরম্ভ হয়েছে। একটু দাঁড়িয়ে যাও নিশা। আজ এই বৃষ্টিকে আমায় উপভোগ করতে দাও। এটাই আমার শেষ বৃষ্টি নিশা। এসব কি করছো তুমি? শেষ বৃষ্টি মানে? নিশা হতভম্ব হয়ে গেল অর্কর কথা শুনে। হঠাৎ অর্কর হাতে থাকা গোলাপের বুকেটা আকাশের দিকে ছুঁড়ে দিল সে। বৃষ্টির জলের মতো গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ল তাদের চারপাশে। নিশাকে কাছে টেনে নিয়ে আঁকড়ে ধরল অর্ক। নিশা অনুভব করল অর্কর শীতল দেহ। আমি চলে যাচ্ছি একেবারের জন্য। সময় খুবই কম আছে আমার কাছে। নিশা অবাক হয়ে শুধু অর্কর কথা শুনছিল। নিশা চেষ্টা করল নিজেকে সরিয়ে নিয়ে অর্ককে জিজ্ঞাসা করতে, কিন্তু নিশা অনুভব করল কোনো এক অজানা শক্তি যেন ওর দেহটাকে অচল করে দিয়েছে। নিশা শুধুমাত্র অর্কর কথা শোনা ছাড়া আর কিছুই করতে পারছিল না। অর্ক বলে চলল, নিজেকে সামলে নিও আর আমাকে ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমার তো আর কেউ ছিল না এই পৃথিবীতে। তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করলাম। ভালো থেকো। নিশা বুঝতে পারল ঘুমে তার চোখ জুড়ে এলো, আর এক নেশার ঘোরের মতো তার শরীরটা এলিয়ে পড়ল। পরদিন সকালে নিশার ঘুম ভাঙল ফোনের রিং শুনে। প্রথমে নিশা বুঝতে পারল না কিছুই। চোখ খুলে সে দেখল সে নিজের বেডরুমেই শুয়ে আছে। গত রাতের ঘটনা সে মনে করার চেষ্টা করল, কিন্তু তখনই ফোনের রিংটা আবার বেজে উঠল। নিশা ফোনটা তুলল। হ্যালো। হ্যালো, আপনি কি নিশা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি গোপালপুর থানা থেকে বলছি। কাল দুপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। গাড়ির ড্রাইভারের স্পট ডেথ হয়েছে। ওই ড্রাইভারের থেকেই আমরা এই ফোনটা পেয়েছি, আর এই ফোন থেকে সব থেকে বেশি কল আপনার নাম্বারই গেছে। বডিটা পুরে শেষ হয়ে গেছে। ফোনটা স্থানীয় কিছু জনেরা খুঁজে পেয়েছে। কি নাম? ওনার কাছ থেকে একটা আইডি কার্ড পাওয়া গেছে, সেখানে লেখা আছে ওনার নাম অর্ক। নিশা থমকে গেল। এবার নিশার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি যাতা বলছেন আপনি? এ হতে পারে না, কখনো হতে পারে না। আর তাছাড়া অর্ক কাল রাতে আমার কাছেই ছিল। ইনফ্যাক্ট ও তো এখনো। বলতে গিয়ে থেমে গেল নিশা। ঘরটা ভালো করে দেখে সে বুঝল ঘরে শুধুমাত্র সে একাই আছে। এক সেকেন্ড। ইন্সপেক্টর অর্ক কাল সন্ধ্যেই আমাকে কল করেছিল। আমার কল হিস্ট্রিতে নিশ্চয়ই ওর নাম থাকবে। আপনি একটু ধরুন, আমি দেখে বলছি। কোথায় গেল? লাস্ট কল তো
ওই করেছিল কাল। নেই তো। দেখুন, এই ফোনে ওনার আইডিতে এই নামই লেখা আছে। আপনাকে একবার থানায় আসতেই হবে। আপনার যদি মনে হয় যে এটা উনি নন, তবে আপনি এখানে এসে আপনার বয়ান দিয়ে এই ফোনটা নিয়ে যান। নেশা কিছুই বুঝতে পারছিল না কি ঘটছে ওর সাথে। হঠাৎ ওর চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটি লাল গোলাপের ওপর। গোলাপটি হাতে তুলে নিল সে।